প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সিজক কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আলফাজউদ্দিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সিজক কলেজ, বাঘাইছড়ি, রাঙ্গামাটি। গত ক্লাসে আমি চাহিদা সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজ আমি তোমাদের চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা হয় সে সম্পর্কে ধারণা দিব। অর্থাৎ একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে কিভাবে একটি চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা আমরা শিখব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমে আমি চাহিদা সূচি এবং চাহিদা রেখা কাকে বলে, কি জিনিস সে সম্পর্কে আলোচনা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, প্রথমে আমি লিখেছি চাহিদা সূচি। চাহিদা বিধিকে গাণিতিকভাবে প্রকাশ করাকেই চাহিদা সূচি বলে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চাহিদা বিধিকে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তখন তাকে বলা হয় চাহিদা সূচি। তোমরা আগের ক্লাসে চাহিদা বিধি কি সেটা জেনেছ। আবার তোমাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিই। চাহিদা বিধি হলো কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে তার চাহিদা বাড়ে। এই যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, এই ক্রিয়াগত সম্পর্ককেই চাহিদা বিধি বলে। আর এই চাহিদা বিধিকে যখন আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব তখন তাকে বলা হবে চাহিদা সূচি। এরপর আসো চাহিদা রেখা। চাহিদা রেখা চাহিদা বিধিকে জ্যামিতিকভাবে প্রকাশ করাকেই চাহিদা রেখা বলে। অর্থাৎ চাহিদা বিধিকে যখন আমরা জ্যামিতিকভাবে বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তখন তাকে বলা হবে চাহিদা রেখা। এই চাহিদা সূচি এবং চাহিদা রেখার পার্থক্য রয়েছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা দেখাবো। সেটা হচ্ছে একটি কাল্পনিক সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেই জিনিসটা আমরা এখন দেখব। দেখো, তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে আমি একটা চাহিদা সূচি দিয়েছি। মনের কল্পনা করে আমি ইচ্ছা মতো বসিয়েছি। সূচিটার একদিকে দ্রব্যের দাম আর একদিকে চাহিদার পরিমাণ নির্দেশ করা হয়েছে। বাম দিকে দ্রব্যের দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। ডান দিকে চাহিদার পরিমাণ 8 একক, 6 একক, 4 একক, 2 একক। এই সূচিটা তোমরা ব্যাখ্যা করতে পারো এভাবে যে সূচি হতে দেখা যায় দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। দ্রব্যের দাম বেড়ে যখন 2 টাকা হয়েছে তখন চাহিদা কমে হয়েছে 6 একক। দাম আরও বেড়ে যখন 3 টাকা এবং 4 টাকা হয়েছে তখন চাহিদা বেড়ে হয়েছে কমে হয়েছে
4 একক ও 2 একক। সূচি থেকে বলা যায় যে দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে, আর দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়ে। এই সূচিটাকে আমরা একটি চিত্রে রূপ ধারণ করব। এই চিত্র প্রথমে লম্ব অক্ষ, পরে ভূমি অক্ষ অঙ্কন করব। এটা হচ্ছে OX অক্ষ, এটা হচ্ছে OY অক্ষ। দেখো, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্ধারণ করা হয়েছে। এখানে দাম 1 টাকা, তখন চাহিদার পরিমাণ 8 একক, যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। দাম যখন 2 টাকা হয়েছে বেড়ে, তখন চাহিদা কমে হয়েছে 6 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে দাম আরও বেড়ে যখন 3 টাকা এবং 4 টাকা হয়েছে, তখন চাহিদা কমে 2, 4 একক এবং 2 একক হয়েছে, যা বি বিন্দু এবং এ বিন্দু দ্বারা নির্দেশিত। এবার এই সমন্বয় সূচক বিন্দু এ, বি, সি, ডি যোগ করে পাওয়া যায় ডিডি চাহিদা রেখা। এই ডিডি চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, এর ঢাল ঋণাত্মক। এই চিত্র হতে বলা যায় যে দ্রব্যের দাম যখন বাড়ে তার চাহিদা তখন কমে, আবার দ্রব্যের দাম যখন কমে চাহিদা তখন বাড়ে। এখন এই চাহিদা রেখা নিম্নগামী, এই নিম্নগামী হওয়ার কারণ, কতগুলো কারণ আছে। এখন আমরা সেই কারণগুলো ব্যাখ্যা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কারণ। চাহিদা রেখা নিম্নগামী হওয়ার কতগুলো কারণ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, 2 নম্বর হচ্ছে আয় প্রভাব, 3 নম্বর হচ্ছে পরিবর্তক প্রভাব, 4 নম্বর হচ্ছে ঢাল ঋণাত্মক। প্রথমে আসো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা আগের ক্লাসে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করেছি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হলো এমন একটি বিধি, আমরা যতই দ্রব্য ক্রয় করি না কেন, ভোগ করতে থাকি না কেন, তার প্রান্তিক উপযোগ আমাদের নির্দিষ্ট হারে কমতে থাকে। অর্থাৎ দাম বাড়লেও সেটা প্রান্তিক উপযোগটা আমাদের কমতে থাকে। এই যে ক্রমজমার প্রবণতা, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তদ্রূপ অর্থাৎ তদ্রূপ চাহিদা রেখাতেও দাম বাড়লে চাহিদা কমে যায়, ফলে চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। তারপর হচ্ছে আয় প্রভাব। আয় প্রভাবের কারণেও চাহিদা রেখাটি নিম্নগামী হয়। মানুষের যখন দ্রব্যের দাম কমে যায়, তখন মানুষের প্রকৃত আয় বেড়ে যায়। এই প্রকৃত আয় দ্বারা মানুষ অতিরিক্ত দ্রব্য ক্রয় করতে পারে, অর্থাৎ তার চাহিদাটা বেড়ে যায়। তাহলে আয় বেড়ে গেলে মানুষের চাহিদাটা বেড়ে যায়। অপরদিকে যদি মানুষের প্রকৃত আয় কমে যায়, অর্থাৎ দ্রব্যের দাম যদি বেড়ে যায়, তাহলে তার চাহিদা কমে যায়, অর্থাৎ সে অল্প পরিমাণ জিনিস ক্রয় করে। এই যে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে, এটা একমাত্র নিম্নগামী রেখার মাধ্যমেই প্রকাশ করা সম্ভব। ফলে আয় প্রভাবের কারণে চাহিদা রেখা
ডান দিকে নিম্নগামী হয়। তারপর আসো পরিবর্তক প্রভাব। এই পরিবর্তক প্রভাবের কারণেও চাহিদা রেখা নিম্নগামী হয়। পরিবর্তক প্রভাব হলো একটির পরিবর্তে আরেকটি দ্রব্য দাম যদি বেড়ে যায় তাহলে মানুষের চাহিদা কমে যাবে। অর্থাৎ গুড় এবং চিনি এর মধ্যে গুড়ের দাম কমে গেলে গুড়ের চাহিদা বেড়ে যাবে। অর্থাৎ দাম কমলে চাহিদা বেড়ে যায়, এটি একমাত্র নিম্নগামী রেখা দ্বারাই প্রমাণ করা সম্ভব। তাই বলা যায় পরিবর্তক প্রভাবের কারণে চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। তারপর হচ্ছে ঢাল ঋণাত্মক। কোনো রেখার ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে মনে করতে হবে সেটি নিম্নগামী। অর্থাৎ চাহিদা রেখার ঢাল ঋণাত্মকের ফলে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায়, ফলেই চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এছাড়া আরও কারণ আছে যেগুলি